টাকার জন্য নিজের শরীরটাকে বিক্রি করে দিলেন আপনি অদ্রিজা। আপনাকে অন্তত তেমন ভাবিনি আমি, কিন্তু সুন্দর লালসাগ্রস্ত শরীরের অধিকারী রূপবতী নারীকে ভালো ভাবা বোধ হয় উচিত হয়নি আমার। রাইট অদ্রিজা? ও সরি সরি, মিসেস রক্তিম মাহমুদ। অদ্রিজা টলমলো চোখে মুখ তুলে চাইল রক্তিমের দিকে। যেই ছেলেটা রোজ এক একটা মেয়ের সাথে টাইম স্পেন্ড করে, যার হাজারটা মেয়ের সাথে ইন্টিমেট রিলেশন, সেই ছেলেটা তাকে ভালো ভেবেছিল ভাবতেই তাচ্ছিল্য মাখা হাসল সে। শরীরে জড়িয়ে থাকা চাদরটা আরও ভালোভাবে মুষ্টিবদ্ধ করে জড়িয়েই থম মেরে বসল সে। রক্তিমের দিকে ছোট ছোট চোখে তাকিয়েই বলে উঠল, আপনার কাছে নারীর সংজ্ঞা মানে কি আমার ইতোমধ্যে জানা হয়ে গেছে রক্তিম। গত রাতে আপনার হিংস্রতাই তার জানান দিয়েছে। তাই আপনার চোখে নিজেকে সাধু ভেবে একেবারে খুশির জোয়ারে ভেসে যাব এমনটা ভাববেন না। রক্তিম মৃদু হাসার চেষ্টা করলো। কাল রাতে ড্রাঙ্ক থেকে অদ্রিজার সাথে কি কি করেছে তা ভেবেই শরীরের শিরা উপশিরা কেঁপে উঠল তার। এক নজরে অদ্রিজার দিকে তাকিয়েই ভালোভাবে পর্যবেক্ষণ করলো তাকে। ভেজা চুল থেকে টপাটপ পানি গড়াচ্ছে। শরীরে জড়ানো চাদরও বেশ খানিকটা ভেজে গিয়ে লেপ্টে পড়েছে শরীরে। শীতের সকালে এই কনকনে ঠান্ডায় ঠোঁটজোড়া ঈষৎ কাঁপছে তার। গলার ডান পাশে এখনো লাল টকটকে হয়ে ভাসছে দুটো কামড়ের চিহ্ন। রক্তিম ছোট শ্বাস ফেলল। শেষ পর্যন্ত অদ্রিজা, কথাটা মস্তিষ্ক কিছুতেই মানতে চাইল না তার। এই পৃথিবীর প্রতিটা মেয়েকে অন্য নজরে দেখে আসলেও অদ্রিজার প্রতি তার সেই চাহনি আসে না। অদ্রিজা আর যাই হোক, শ্রদ্ধা সম্মান কাজ করে তার। আর সেই মেয়েকে কিনা নিজের চাহিদা মেটানোর খোরাক বানালো। চোখ জোড়া কয়েক সেকেন্ড বন্ধ রেখেই নিজের ভেতরের অনুশোচনাটাকে ধামাচাপা দিয়ে বাঁকা হাসল সে। বরাবরের মতোই নিজেকে হাস্যোজ্জ্বল রেখে দাঁত কেলিয়ে বলল, রেগে যাচ্ছেন আপনি। আমি কিন্তু আপনাকে কখনো রাখতে দেখিনি। অদ্রিজা শান্ত চাহনিতে তাকালো। বুকের ভেতর অদ্ভুত কষ্ট হচ্ছে তার। হঠাৎ বাবা মারা যাওয়ায় বিজনেসের সব পাওনা ব্যাংক লোন মেটাতে যখন তার পরিবারের বেহাল দশা, তখনই রক্তিমের বাবা রক্তিমের বিয়ে করার প্রস্তাবটা দিয়েছিল। অর্ধেক দেনা পাওনা মিটিয়েই নিজের ঘর বাড়ি বিক্রি করে পথে নেমেছিল অদ্রিজা আর তার পরিবার। অবশেষে রক্তিমের বাবার কথায় টাকার বিনিময়ে এই বিয়েটা করে নেওয়ায় ভালো মনে হয়েছিল তার। যদিও তার চাচাও পরামর্শ দিয়েছিল বিয়েটা করার, তবে রক্তিমের চরিত্র সম্পর্কে তার বাবা কিছুটা লুকিয়ে গেলেও রক্তিম কখনো লোকায়নি। প্রথম দিন থেকেই বলে এসেছে সে তাকে বিয়ে করে জীবনটা নষ্ট না করতে। কিন্তু এছাড়া যে আর কোনো পথ নেই ওর। 3টে টিউশন করিয়ে বাবার অর্ধেক ঋণ শোধ করা আর নিজের ছোট বোন আর মাকে হাসি খুশি রাখা কোনো কালেই সম্ভব নয়। তাই তো রক্তিমের মতো একটা খারাপ চরিত্রের মানুষকে বিয়ে করতে হলো, যে কিনা নারী মাত্রই চেনে নারীর শরীর। আদেও কি কোনো কালে রক্তিম তাকে স্ত্রী হিসেবে সম্মান করবে? কখনো কি মনে জায়গা করতে পারবে অদ্রিজা? একটা দীর্ঘশ্বাস ফেললো অদ্রিজা। রক্তিমের নারীদের প্রতি ধারণা, দৃষ্টি, ঘৃণা সবটা জানার পরেও রক্তিমের সাথে এর আগে তার যতবার কথা হয়েছে খুব নম্র আর শালীনভাবে কথা বলেছে সে। কখনো একটু অপমান কিংবা একটু ঘৃণা নিয়ে কথা বলেনি। তবে আজ ঘৃণা হচ্ছে, চরম ঘৃণা হচ্ছে। নিজের শরীরের আনাচে কানাচে রক্তিমের স্পর্শগুলো মনে করেই চোখ টলমল করে উঠল তার। দাঁতের দাঁত চেপে এটাকেই নিয়তি ভেবে নিজের চোখ বন্ধ করলো সে। ছোট নিঃশ্বাস ফেলে বলল, ওটাকে রাগ বলে না মিস্টার রক্তিম, ওটা তাচ্ছিল্য ছিল। রাগ সবার উপর হয় না, আপনার উপর তো নয়ই। কথাটা বলেই শরীরে জড়ানো চাদরটা নিয়ে উঠে দাঁড়ালো সে। ঈষৎ কাঁপতে থাকা শরীর নিয়ে ধীর পায়ে হেঁটে রুম থেকে বের হতে নিলেই রক্তিম বলে উঠল, তাচ্ছিল্য কিংবা রাগ, আই ডোন্ট কেয়ার অদ্রিজা। অ্যান্ড ইউ নো দ্যাট অদ্রিজা, আমি নারীকে কিভাবে জানি, কিভাবে দেখি। বিয়ের এক মুহূর্ত আগে পর্যন্ত আমি আপনাকে বুঝিয়েছি রক্তিম মানুষটা কেমন। সে নারী বলতে কেবল নারীর লোভনীয় শরীরটাকেই চেনে অদ্রিজা। রক্তিমের এক এক রাতের সঙ্গে এক এক নারী। রক্তিম নারীদের সম্মান করতে জানে না, তাই নারীর রাগ কিংবা তাচ্ছিল্য আমায় কিছুই যায় আসে না অদ্রিজা। আপনি টাকার বিনিময়ে বিয়ে করেছেন, আর প্রতিদিন যে নারীরা আমার সঙ্গে সময় কাটায় তারাও টাকার বিনিময়েই সময় কাটায়। সো ওদের আমি যে চোখে দেখি আপনাকেও ঠিক সেইভাবেই দেখব। এর থেকে বেশি কিছুই আশা রাখবেন না অদ্রিজা। অদ্রিজার চোখ বেয়ে টপ টপ পানি গড়িয়ে পড়ল।
কত সহজেই ওই সব মেয়েগুলোর সাথে তুলনা করলো, যেসব মেয়েদের টাকার বিনিময়ে কেনা যায়। অথচ নিজের জীবনে রক্তিম ছাড়া আর কোনো পুরুষকে নিজের শরীর তো দূর, হাতটাও ধরতে দেয়নি সে। হয়তো সৃষ্টিকর্তা তার ভাগ্যে এটাই রেখেছিল, ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে। হ্যাঁ, টাকার জন্যই তো বিয়েটা করেছে সে। এখন রক্তিমের চাহিদা মেটানোর তো দ্রব্য সে। তাই তো গতকাল রাতে নীরবে সবটা সহ্য করেছে, কিচ্ছুটি বলেনি। চোখ জোড়া বন্ধ করেই বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলে উঠল, নারীর শরীর ছাড়া কিছু চেনেন না, তাই তো? হ্যাঁ, আমার শরীরটা আপনার জন্যই, আপনার সম্পত্তি। বিক্রি করে দিয়েছি আমার শরীর। আমি তাতে কখনো অভিযোগ আনবো না মিস্টার রক্তিম, কারণ আমি টাকার বিনিময়ে নিজেকে আপনার করে দিয়েছি। এছাড়া বেশি কিছু আমি এমনিতেও আশা করতাম না। রক্তিম ঠোঁট প্রসারিত করে হাসল। প্রখর আত্মসম্মান যার, সেই মেয়েটি নিজের পরিবারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিল। অদ্ভুত, মেয়েরা এমনও হয় বুঝি? ঠোঁট বাঁকিয়েই বলে উঠল, টাকার জন্য আজ আমার হয়েছেন, কাল অন্য কারো হয়ে যাবেন না। অবশ্য নারী মাত্রই টাকা, নারীরা টাকা ছাড়া কিছুই চেনে না। এবং আমি জানি আপনিও একদিন সেই আমার জীবন থেকে বিদায় নেবেন। সেই দিনটা খুব শীঘ্রই হলেই ভালো হয়। অদ্রিজা আগের মতোই তাকিয়ে রইল। নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে তার, খুব। রক্তিমের প্রতিটা কথায় তাকে এটা বোঝাতে চাইছে সে লোভী, সে টাকার বিনিময়ে বিয়েটা করেছে। সত্যিই তো তাই, তবুও কেন কষ্ট হচ্ছে? চোখ ভরে পানিরা খেলা করছে কেন তার? মুহূর্তেই চোখ জোড়া বন্ধ করে নিল অদ্রিজা। ততক্ষণে পানি গড়িয়ে পড়েছে গাল বেয়ে। রক্তিম সেই দৃশ্য দেখেই বাঁকা হাসলো, অনেকটা তাচ্ছিল্য করেই বলল, কান্না করছেন কেন? আপনি রক্তিম মাহমুদের ওয়াইফ হয়েছেন আর এত সহজে কষ্ট ফেলে চলবে অদ্রিজা? আপনি ভাবতেও পারছেন না সামনের দিনগুলো আরো কতটা ভয়ঙ্কর কষ্ট দেবে আপনাকে। ঠিক কতটা কষ্ট পাবেন তা ভাবতেও পারছেন না অদ্রিজা। অদ্রিজা চোখ মেলে চাইল। ভয়ার্থ চাহনিতে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম বাঁকা হাসলো। তার মুখে ফু দিয়ে কপালের ছোট চুলগুলো উড়িয়ে দিয়েই আবার বলল, মেয়েদের চোখের পানি নাকি পুরুষদের সহ্য হয় না। কেউ নো হোয়াট? আমার আনন্দ হচ্ছে আপনার চোখের পানি দেখে। অদ্রিজা তাতে দাঁত চেপে বলল, তবে আমারও তো দায়িত্ব আপনার আনন্দের খোরাক হওয়া। আপনার স্ত্রী হিসেবে সেই দায়িত্বটা পালন করা তো আমার কর্তব্য। রক্তিম এবার হু হা করে হেসে উঠল। অদ্রিজার থেকে দুপা পিছিয়ে বলল, স্বামী স্ত্রী এসব সম্পর্কে আমি বিশ্বাসী না, কখনোই বিশ্বাসী ছিলাম না। প্লিজ কখনো আমার স্ত্রী হিসেবে নিজেকে সম্বোধন করবেন না অদ্রিজা। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না রক্তিম। জোর কদমে পা ফেলে দ্রুতই রুম থেকে বেরিয়ে গেল। আর অদ্রিজা তার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। নারীর প্রতি তার এই ঘৃণার কারণ খুঁজে না পেয়ে হতাশ হলো সে। সাথে সাথে নিজের প্রতি জন্মালো এক রাশ ক্রোধ আর রাগ। বিহান ক্লাসের সবগুলো নোটস নিয়ে হন্তদন্ত হয়ে ছুটতে লাগলো। পেছন থেকে নেহা শতবার ডাকলেও কোনো জবাব দিল না সে। কোকড়ানো চুল আর চোখে মোটা ফ্রেমের চশমা, লম্বা চওড়া শরীরে চেক শার্ট। হন্তদন্ত হয়ে 3 রাস্তার মোড়ে এসে স্থির হয়ে দাঁড়াতেই পেছন থেকে দৌড়ে আসলো নেহা। দিহান মিনমিনে চোখে তাকিয়েই বিরক্তিতে কপাল কুঁচকে নিল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি সমস্যা তোর? আমার পিছু পিছু ছুটে চলেছিস কেন তুই? নেহা দুপা বাড়িয়েই জোরে জোরে শ্বাস ফেললো। এলোমেলো চুলগুলো কপাল ছুঁয়ে চোখে মুখে এলোমেলো হয়ে লেপ্টে আছে। চুলগুলো কানে গুঁজে নিয়েই বলে উঠল, তুই বলেছি তুই দ্রিজাকে ভালোবাসিস? পুরো ক্লাসে বিশ্রের গল্প চলছে তোরা দ্রিজার নাকি রিলেশন ছিল। রিলেশনের কথা দ্রিজার পরিবারের জানাজানি হতেই নাকি ওর বিয়ে হয়ে গেল। তাই তো বিয়েতে কাউকে বলিনি। আরো কত কিছু। এগুলো কতটুকু সত্য দিহান? আমি জানি এসব মিথ্যে, সবটা মিথ্যে। দিহান বিরক্তিতে কপাল আরও কুঁচকে নিল। তারপর বলল, তো নেহা আবারও বলল, তো মানে দ্রিজার শ্বশুর বাড়ি বা স্বামী কারোর কানে কথাটা গেলে ওরা কি ভাববে জানিস? বুঝতে পারছিস তুই? অথচ আমরা সবাই জানি দ্রিজা কেমন মেয়ে। ও তো তুই ছাড়া কোনো ছেলের সাথে কোনোদিন কথাও বলেনি দিহান। দিহান ছোট্ট একটা শ্বাস ফেললো, তারপরেই ঠোঁট টেনে হাসলো। নেহার দিকে এক নজর তাকিয়েই বলল,
কথাটা দ্রিজা নিজেই বলেছে সবাইকে। ওকে জিজ্ঞাসা করবো এসবের মানে কি। আমি ওখানেই যাচ্ছি। বন্ধু মহলে সবার একই প্রশ্নের সম্মুখীন হতে হতে বিরক্ত হয়ে গিয়েছি, তাই তোর সাথে একটু বিরক্তি নিয়ে কথা বলেছি, এছাড়া কিছু না। দ্রিজাই যেহেতু বলেছে সেহেতু ওর জন্য তোর তো চিন্তা করা লাগবে না নেহু। দিহানের কথাটা শেষ হতে না হতেই নেহা বলে উঠল, আমিও যাবো নিহান, দ্রিজার থেকে শুনতে চাই আমি সবটা। দিহান ক্লান্ত চাহনিতে তাকালো। মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। সকাল থেকে রাত পর্যন্ত 4টে টিউশন করে আবার কোচিং করাতে হয়। পুরোটা সময় তার ব্যস্ততার মাধ্যমেই কাটে। তবুও চোখে মুখে কখনো এতটুকু ক্লান্তির ছাপ দেখা যায়নি, কিন্তু আজ দেখাচ্ছে, বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। হয়তো আকস্মিকভাবে ভালোবাসার মানুষটার অন্য কারো হয়ে যাওয়ার খবর শুনে। ছোট্ট শ্বাস ফেলেই নেহার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি একা যেতে চাইছি নেহু, তুই পরে দেখা করে নিস। তাছাড়া আমি সবটা জানলে তোকে অবশ্যই জানাবো। প্রতি উত্তরে নেহার থেকে কোনো উত্তর প্রত্যাশা না করেই কয়েক পা বাড়িয়ে সামনে গিয়ে দাঁড়ালো দিহান। একটা রিক্সা ডেকে নিয়েই রওনা দিল নিজ গন্তব্যে। মনে তার হাজার প্রশ্ন। এভাবে একদিনে অদ্রিজার বিয়ে, এখনো মস্তিষ্ক বিশ্বাস করতে চাইছে না তার কথাটা, কিছুতেই না। মাথায় যখন এক ঝাঁক চিন্তা, ঠিক তখনই নিজের মোবাইলটা বেজে উঠল। দিহান হাতের মোবাইলের দিকে তাকিয়েই দীর্ঘশ্বাস ফেলল। ওপাশের মানুষটা অদ্রিজা জেনেও কলটা রিসিভ করতে মন চাইল না তার, কিছুতেই না। অন্যদিন হলে ঘটনাটা যদিও অন্য কিছু হতো, অদ্রিজার কল পাওয়া মাত্রই কথা বলার তীব্র আকাঙ্ক্ষা ফুরাতে কল রিসিভ করেই প্রথমেই সে বলতো, কিন্তু আজ মন চাইল না কল ধরতে। অদ্রিজার প্রতি জন্মেছে তার রাশি রাশি অভিমান, ক্ষোভ, যা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে আর বিষিয়ে তুলছে তার মনটাকে। তখন সন্ধে পেরিয়ে রাত 9টা। নিজের মোবাইলে মায়ের 15টা মিসড কল দেখেই মৃদু শ্বাস ফেলল অদ্রিজা। এই বাসায় সে ছাড়া আরও 3জন মানুষ, অথচ কেউই কারোর সাথে তেমন কথা বলে না। রক্তিমের বাবাকে অফিসে যাওয়ার আগে রক্তিমের মায়ের সাথে হালকা কথা বলতে দেখেছিল সে। তারপর রক্তিমের বাবা বেরিয়ে যাওয়ার পর ভদ্রমহিলাকে আর কোনো কথা বলতে দেখেনি। প্রয়োজন ছাড়া বোধহয় কথাই বলে না এই ভদ্রমহিলা। অন্যদিকে রক্তিম, তাকে তো তার মা বাবার সাথেও টু শব্দটি করতে দেখেনি সে। মা বাবার সামনে তাকে রোবট সমান কোনো যন্ত্রই মনে হচ্ছিল অদ্রিজার। অদ্ভুত, এই বাসাটা সত্যিই অদ্ভুত। আর বাসার মানুষগুলোও বেশ অদ্ভুত। প্রয়োজন ছাড়া এরা একে অপরের সাথে কথা বলে না, আর না অদ্রিজের সাথে কথা বলেছে কেউ। পুরো দিনটা কেমন জানি নিস্তব্ধতায় কেটেছে তার। দিন শেষে মায়ের কল দেখে কিছুটা খুশি লাগলেও পর মুহূর্তেই খুশিটা নিভে এলো। কল রিসিভ করে হালকা গলায় বলে উঠল, আম্মু সরি, খেয়াল করিনি তুমি যে এতগুলো কল দিয়েছো। তুই আর তোর চাচা এমনভাবে হুট করে বিয়েটার সিদ্ধান্ত নিলি, কাউকেই তো বলা হলো না। দিহান এসেছিল তোকে খুঁজতে, না পেয়ে চলে গেল। তোর বিয়েতে খুব একটা সন্তুষ্ট নয় বোধ হয়, না বলাতে বোধহয় রাগ করেছে রে। অদ্রিজার চোখ জোড়া আবারও টলমল করে উঠল। বুকের ভেতর উতলিয়ে উঠল অনেকগুলো দীর্ঘশ্বাস। যে মানুষটা তাকে এতটা যত্ন করে রেখে দিয়েছিল একটা সময় নিজের করবে বলে, তার অনুভূতির মূল্য দিতে পারল না সে, আর না রাখতে পেরেছে তার প্রতিজ্ঞা। 4টা বছর পরও দিহান কোনোদিন তার হাতটা পর্যন্ত ধরেনি। আর বিয়ের রাতে রক্তিম তার সাথে কথাটুকু তো দূর, অনুমতি না নিয়েই শরীর স্পর্শ করলো। অদ্ভুত, সব পুরুষ বোধহয় এক হয় না ভেবেই টপ টপ করে পানি ফেললো তার চোখ দিয়ে। মৃদু কণ্ঠে ও কথাটা বলেই কলটা কেটে দিল। সামনের আয়নায় নিজেকে পরখ করতে করতেই চুলগুলো হাত দিয়ে শক্ত করে ধরলো। গলার কাছে কামড়ের দাগগুলো চুল দিয়েই ঘেরা ছিল। চুল সরাতেই তা স্পষ্ট চোখে পড়তেই হুমড়ে বসে পড়লো ফ্লোরে। কাঁদতে কাঁদতেই বলে উঠল, আমি তো চাইনি এমন কাউকে যে কিনা মন বলতে কিছুই বোঝে না, শুধু শরীরেই তার কাছে সব। প্রতিদিন কত মেয়ের সাথে যে সময় কাটায় আমি জানি না, তবে আমি তো এমন কাউকে চাইনি। তবে আমার সাথেই কেন এমন সৃষ্টিকর্তা? আমারই ভাগ্যে এমনই কেউ কেন? কেন আব্বু মারা গেল? কেন তুমি ছেড়ে চলে গেলে এভাবে আমাকে আব্বু? আমি ওই লোকটাকে কোনো দিন ভালোবাসতে পারবো না, কোনো দিনও না। তবুও তার সাথে আমাকে সংসার করতে হবে, তবুও তার সাথে আমার পুরোটা জীবন জড়িয়ে।
ওয়াশরুমের দেয়ালে রক্তিমের রক্তের ছাপ। দেয়ালে একের পর এক ঘুষি দিতেই ব্যস্ত সে। হাতের রক্ত গড়িয়ে দেওয়াল রাঙা হলো, নিচে ফোঁটা ফোঁটা রক্ত পড়ল, তবুও ক্ষান্ত হলো না রক্তিম। নিজের সবটুকু রাগ নিজের হাতের উপর দিয়েই মেটাচ্ছে সে। চোয়াল শক্ত করেই দাঁতে দাঁত চেপে অস্ফুট স্বরে কিছু একটা বলল, যা স্পষ্ট বোধ হলো না অদ্রিজার মস্তিষ্কে। রক্তিমের মায়ের কথা অনুযায়ী খাবার দিতে এসেছিল সে এই রুমে। রুমে ঢুকে রক্তিমের এমন অদ্ভুত কাজ দেখে সে নিচেই অতবাক হলো। অদ্ভুত চোখে তাকিয়েই রইল বেশ কিছুক্ষণ রক্তিমের দিকে। লোকটা কি এমনই অদ্ভুত? নিজের হাতকে নিজেই এভাবে ক্ষতবিক্ষত করছে, ব্যথা লাগছে না নাকি? অদ্রিজা দুপা এগুতে নিলেই মুখের সামনেই ওয়াশরুমের দরজাটা ঠাস করে বন্ধ করে দিল রক্তিম। চিৎকার করে বলে উঠল, আপনি আমার রুমে কাউকে আমি অ্যালাউ করি না। এটা বলেনি আপনাকে মিস্টার অ্যান্ড মিসেস মাহমুদ? অদ্রিজা পা জোড়া স্থির করে দাঁড়িয়ে গেল। এই রুমটা যে রক্তিমের তা তার জানা ছিল না। স্বাভাবিকভাবেই ভেবে বসেছিল গতকাল যে রুমে সে আর রক্তিম ছিল ওটাই রক্তিমের রুম। সে তো কেবল রাতের খাবার দিতেই এসেছিল রক্তিমের আম্মুর কথা অনুযায়ী। এই রুমে ঢোকা যে নিষেধ তা তো সে জানতো না। ছোট ছোট শ্বাস ফেলেই সে বলল, না বলেনি। আমি জানতাম না আপনার এই নিষেধাজ্ঞার কথা, আর এটাও জানতাম না যে এটা আপনার রুম। আমি তো অদ্রিজা বাকি কথাটা বলতে পারলো না। ভেতর থেকে বেরিয়ে আসলো রক্তিম। চুলগুলো ভেজা, তার টপ টপ করে পানি গড়াচ্ছে। ধবধবে সাদা লম্বা চওড়া শরীরে কোমরে পর্যন্ত একটা টোয়াল পেঁচানো মাত্র। চোখজোড়া অসম্ভব রকম লাল হয়ে আছে তার। চোয়াল শক্ত রাখা সেই মুখটা অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছিল। অদ্রিজা সেই মুখ চাহনিতে এক নজর তাকিয়েই দ্রুত নজর সরালো। চোখ নামিয়ে রক্তিমের হাতের দিকে তাকিয়েই কেঁপে উঠল সে। রক্ত এখনো গড়াচ্ছে, টপ টপ করে পড়ছে ফ্লোরে। সঙ্গে সঙ্গেই অস্ফুট স্বরে বলে উঠল অদ্রিজা, আপনার হাত। রক্তিম বাঁকা হাসলো। হাত থেতলে গেছে তার। রক্তগুলো টলমলে হাতে খেলা করছে। হাতটা এক ঝাড়া দিতেই রক্তের ছিটে পড়লো দেওয়ালে। দাঁত কেলিয়ে বলে উঠল, খেয়াল নিচ্ছেন নাকি? অদ্রিজা মুখ কালো করলো, মৃদু স্বরে বলল, আপনার খাবারটা দিতে এসেছিলাম। গুড। টেবিলের ওপর রেখে চলে যান। আর শুনুন, আর কখনো এই রুমে ঢুকবেন না। সুযোগ পেলেও ঢুকবেন না, কখনোই না। মনে থাকবে? অদ্রিজা মাথা নাড়ালো, যার অর্থ তার মনে থাকবে। দুপা পিছিয়ে এই খাবারটা টেবিলে রাখতে রাখতেই পুরো রুমে এক নজর চোখ ঘোরালো সে। পুরো রুম এলোমেলো, ফ্লোরটাও জামা কাপড়ের অগোছালো স্তূপে পরিপূর্ণ। জানলার পর্দায় ময়লা জমেছে বিছানার চাদরটাতেও। গভীরভাবে পুরো রুমটা ভালোভাবে দেখতে দেখতেই কল বাজলো রক্তিমের। রুমে অদ্রিজার উপস্থিতিটা পুরোপুরি ভুলে বসেই সে কল রিসিভ করে বলে উঠল, হ্যালো বেবি, হাউ আর ইউ? পুরো বাক্যটা কান পর্যন্ত পৌঁছাতে রক্তিমের চাহনিতে তার বিশেষ একটা প্রভাব পড়ল না। সে নির্বিকারভাবে কথা বলতে থাকলো ওপাশে তার কোনো এক প্রেমিকার সাথে। পুরো রুমে যে অদ্রিজা নামের কোনো একটি মেয়ে তার কথাগুলো পুরো মনোযোগ দিয়ে শ্রবণ করছে তার উপর বিশেষ পাত্তা দিল না সে। বরং রুমে যে আদেও কেউ আছে তাই বেমালুম ভুলে বসে প্রেমালাপ শুরু করলো। প্রায় 20 মিনিট পর নিজের কথা শেষ করেই ফোনটা ছুঁড়ে মারলো নোংরা বিছানার চাদরের একপাশে। অদ্রিজার দিকে তাকিয়েই বিরক্তি নিয়ে চিৎকার করে বলল, বলেছিলাম না চলে যেতে, কথা কানে যায়নি আপনার? অদ্রিজা কেঁপে উঠল। এতক্ষণ অন্য একজনের সাথে শান্ত ভঙ্গিতে প্রেমালাপ করা লোকটাই হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল যেন। লাল টকটকে চোখ জোড়ায় কঠোর নজর নিক্ষেপ করতে ঈষৎ কেঁপে উঠল অদ্রিজা। ঠোঁট চেপে কিছু বলার আগেই রক্তিম আবারও চেঁচিয়ে বলে উঠল, বলেছিলাম আমার রুমে কাউকে অ্যালাউ করি না। আপনি জোরপূর্বক ঢুকে পড়েছেন। আমি আপনাকে তাও কিছু বলিনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি কতটুকু সাফার করতে হতো তা আপনার জানা নেই। অদ্রিজা বোকার মতো তাকিয়ে রইল। রক্তিমের হঠাৎ চেঁচানোতে কিছুটা ভয়ই পেয়েছে সে। ছোট ছোট নিঃশ্বাস ফেলল। 2-1 মিনিট পর নীরব থাকার পরই কথা বলার সাহস পেল সে। তারপর চারিদিকে আর এক নজর তাকিয়েই মৃদু কণ্ঠে বলে উঠল, আপনার হাতটা ব্যান্ডেজ করিয়ে নেওয়ার প্রয়োজন রক্তিম। আমি ফার্স্ট এইড বক্স। একদম স্ত্রী হওয়ার চেষ্টা করবেন না অদ্রিজা, একদমই না। আপনি আমার এক রাতের সঙ্গী ছিলেন, ব্যাস। এর বাইরে এসব কেয়ার, খাবার নিয়ে আসা, ব্যান্ডেজ করা কোনোটাই করবেন না আপনি। আর যদি মনে করেন এইসব করে আপনি আমার মনে জায়গা করে নিতে পারবেন, ইউ আর রং অদ্রিজা, কমপ্লিটলি রং।
রক্তিম মাহমুদ নারীদের মনে নয়, নারীদের শরীরে বিশ্বাসী, ভালোবাসা নয়, কামনায় আসক্ত। নিজের থেতলে যাওয়া হাতটা দিয়েই অদ্রিজার বাম হাতটা পেছনে মুচড়ে ধরে কথাগুলো বলল রক্তিম। হাতের রক্তগুলো মাখামাখি করে লেগে গেল অদ্রিজার হাতে আর পিঠেও। অদ্রিজা হাতের ব্যথায় অস্ফুট স্বরে আহ আওয়াজ করতেই রক্তিম বাঁকা হাসল। মাথা নামিয়ে অদ্রিজার কানের কাছে মুখ এনেই দাঁত কেলিয়ে বলল, ব্যথা পেলেন অদ্রিজা? ঘাড় ঘুরিয়ে রক্তিমের দিকে তাকালো অদ্রিজা। রক্তিমের মুখে হাসি ঝুলানো, টেরা বেঁকা দাঁতগুলো স্পষ্ট দৃশ্যমান হলো দাঁত কেলিয়ে হাসাতে। হাসিটা অসুন্দর নয়, বরং মোহনীয়ই বটে। কিন্তু হাসি দিয়ে যে একটা মানুষকে বিচার করা যায় না। নয়তো এই সুন্দর হাসিটার মতোও মানুষটাকেও সুন্দর ভাবত সে। অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। লম্বা চওড়া মানুষটার বুকের সাথে মিশে আছে তার পিঠ, আধ ভেজা চুলগুলো ছুঁয়ে আছে তার গালে। হাতের ব্যথার চেয়েও নিজের এতটা কাছে একটা মানুষের উপস্থিতি ভয়ঙ্কর। অস্বস্তিতে ঘন ঘন নিঃশ্বাস নিয়েই নিজের হাতটা ছাড়ানোর বৃথা চেষ্টা করলো সে। রক্তিম হাসল। অদ্রিজাকে কষ্ট দেওয়ার জন্য আরো জোরে মুচড়ে ধরলো হাতটা। তারপরই বলল, পারবেন না ছাড়াতে। অদ্রিজা চোখ জোড়া বন্ধ করে ব্যথা সহ্য করার চেষ্টা চালালো, যেন হাতটা ভেঙে গুড়িয়েই যাবে এবার। মাংসপেশিগুলো ব্যথায় তরতর করতেই দাঁতে দাঁত চেপে অস্ফুট স্বরে বলে উঠল অদ্রিজা, হাঁটা ছাড়ুন রক্তিম, লাগছে। লাগুক। রক্তিমের নির্বিকারে দেওয়া উত্তরে অদ্রিজা ছটফট করে উঠল। ব্যথায় কাতরে উঠেই নিজের হাতটা বার কয়েক টেনে হিঁচড়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এবারও পারল না সে। রক্তিমের মতো মানুষের সাথে পারাটা অবশ্য সম্ভব নয়, শক্তপোক্ত পেটানো শরীর। অদ্রিজার মতো 2 কিংবা 4 জন এসে তাকে একসাথে মারলেও কাজ হবে না। অদ্রিজা ছোটখাটো শ্বাস ফেলতেই চোখের পানিগুলো তার গাল বেয়ে গড়ালো। কঠিন গলায় বলে উঠল, হ্যাঁ লাগুক, লাগুক। আমিও দেখি কতক্ষণ আপনি এইভাবে ব্যথা দিতে পারেন, আর আমিও কতটুকু সহ্য করতে পারি। রক্তিম হু হা করে হেসে উঠল। অদ্রিজার ডান হাতটাও মুচড়ে পেছনে নিয়ে একসাথে চেপে ধরল 2 হাত। তারপর অদ্রিজার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, রক্তিম বলতেই মেয়েরা পাগল, কিন্তু ব্যথা সহ্য করেও রক্তিমের হাতটা কাছাকাছি থাকার সুযোগ হারাতে চাইলেন না। এটা তো পিওর ভালোবাসা। ওয়াও। অদ্রিজা তাচ্ছিল্য হেসেই বলে উঠল, ভালোবাসা? ভালোবাসা আদৌ আপনার মতো মানুষ বুঝতে পারে রক্তিম? ভালোবাসাটা মনের বিষয়, দুজনের মনের বিষয়। আর সেক্ষেত্রে দেখতে গেলে আপনার না আছে মন, আর না আছে অন্য দিকের মানুষটার মন বোঝার ক্ষমতা। তাই আপনার দ্বারা ভালোবাসাটা যেমন সম্ভব নয়, ঠিক তেমনই কারোর পক্ষে আপনাকে ভালোবাসাটাও সম্ভব নয়। আর যেখানে ভালোবাসাটাই সম্ভব না, সেখানেই পিওর ভালোবাসা খুঁজে নিয়েছেন আপনি। হাস্যকর। তার মানে বলছেন আপনি কখনো আমায় ভালোবাসবেন না? আমার জন্য ভালোবাসা জন্মাবে না আপনার মনে কোনো দিন, তাই তো? নিঃসন্দেহে না। আপনার মতো চরিত্রহীন পুরুষকে আর যাই হোক ভালোবাসা যায় না রক্তিম, কোনোভাবেই না। কি অদ্ভুত ব্যাপার জানেন, এই চরিত্রহীন রক্তিম বলতেই মেয়েরা পাগল হয়ে যায়। রক্তিমের প্রতি মেয়েদের ভালোবাসা জন্মাতে জাস্ট 2 মিনিটের সময় লাগে না। আর আপনি তো সেইখানে কিছুই না অদ্রিজা। ইউ নো হোয়াট অদ্রিজা, আপনি খুব শীঘ্রই আমাকে ভালোবাসবেন। এই যে আজ তেজ নিয়ে বলে উঠলেন কখনোই ভালোবাসবেন না, সেই দিন কিন্তু আপনি নিজের মাঝে নিজেই মরবেন কেবল আমাকে ভালোবাসেন এই কথাটা ভেবেই। একটা চাপা কষ্ট সেদিন আপনার পিছু ভাড়া করবে, শুধু এই মানুষটাকে ভালোবাসেন বলে। আর সেদিন আপনি আফসোস করবেন কেন আমার সাথে আপনার দেখা হলো না নিয়ে, কেন আমার প্রতি আপনার অনুভূতি জন্মালো সেইটা নিয়ে, যেমনটা সবাই করে আর কি। আফসোস, আপনিও তাদের মতো উদাহরণ হতে চলেছেন। কথাগুলো বলেই অদ্রিজার হাত জোড়া ছেড়ে দিল রক্তিম। অনেকক্ষণ পর নিজের হাত জোড়া শক্ত বাহুজোড়া থেকে মুক্তি পেয়ে শিথিল হতে লাগলো যেন হাতের মাংসপেশিগুলো। ফর্সা ধপধপে চিকন হাত জোড়ায় রক্তিমের আঙুলের ছাপ স্পষ্ট। অদ্রিজা হাতের দিকে এক নজর তাকিয়েই বলে উঠল, ছাড়লেন কেন? আমি তো বলেছিলাম লাগুক, আরো লাগুক, আমি সহ্য করে নিব। অদ্রিজার কথাটা শুনেই রক্তিম কাবার থেকে নিজের শার্ট বের করে পরতে পরতে অদ্রিজার দিকে তাকালো। চেহারায় কঠোরতা স্পষ্ট, নাকের অগ্রভাগ আর ফর্সা গাল হালকা লাল দেখাচ্ছে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো হাত খোপা করা, পরনে তার খয়েরি রঙের সুতির শাড়ি। মেয়েরা নাকি শাড়িতে সুন্দরী হয়ে ওঠে,
অদ্রিজাকেও শাড়িতে ভীষণ মানিয়েছে। সাদা ধপধপে শরীরের এই রমণীকে প্রতিবারই দেখে স্নিগ্ধ নজরে চেয়েছে সে। আজও ব্যতিক্রম হলো না। খুঁটিয়ে খুঁটিয়ে অদ্রিজাকে নিচ থেকে উপর পর্যন্ত দেখে নিতে নিতে অদ্রিজা তাচ্ছিল্য মাখা হেসে চলে যেতে নিচ্ছিল। রক্তিম বিরক্ত হয়েই বলে উঠল, দাঁড়ান, এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আপনার শাস্তি। অদ্রিজা হতবিহ্বল চোখে তাকাতেই রক্তিম তা উপেক্ষা করে ট্রাউজার হাতে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। মিনিট পাঁচেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে সেই অদ্রিজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সেভাবেই দাঁড়িয়ে আছে অদ্রিজা। মুচকি হেসে দুপা এগিয়ে চেয়ার টেনে বসলো সে। ট্রাউজারের পকেট থেকে একটা রুমাল বের করেই টেবিলে রাখলো। অদ্রিজার দিকে তাকিয়েই ভ্রু উঁচিয়ে বলে উঠল, এদিকে আসুন। অদ্রিজা দু কদম এগিয়েই গভীর গলায় বলল, বলুন। রক্তিম থেতলে যাওয়া ডান হাতটা এগিয়ে দিল সামনে। মুখে বাঁকা হাসি ঝুলিয়েই বলে উঠল, আপনার অনেক দরদ হয়েছিল না আমার এই হাতটার প্রতি? নিন, বেঁধে দিন রুমালটা। অদ্রিজা অবাক হয়ে তাকালো। কয়েক সেকেন্ড নিকটস্থত করেই রুমালটা হাতে নিল সে। মৃদু শ্বাস ফেলে বলল, রুমালটা বাঁধলে আপনার ক্ষত ঠিক হয়ে যাবে না মিস্টার রক্তিম। ঔষধ ছাড়া রুমালে তো ক্ষত সরার কোনো ম্যাজিক হয়ে যাবে না, তাই না? আপনি একটু বেশি কেয়ার নিতে শুরু করলেন না, টিপিক্যাল বউদের মতো। আমার ক্ষতর জন্য এই রুমালটাও প্রয়োজন নেই, ব্যান্ডেজ তো দূর। অদ্রিজা বিরক্ত হলো। লোকটার অদ্ভুত সব কাজকর্ম, অদ্ভুত আচরণ সত্যিই বিস্ময়ের। ক্ষতটা কি এমনি এমনি ঠিক হয়ে যাবে? আশ্চর্য। চুপচাপ রুমালটা বাঁধতে লাগলো সে। রক্তিম ব্যথা পাবে ভেবেই আস্তে ধীরে রুমালটা পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধলো সে। তারপর তপ্ত শ্বাস ফেলেই বেরিয়ে আসলো সেইখান থেকে। আর রক্তিম পেছন থেকে অদ্রিজার দিকে চেয়েই মুচকি হাসলো। চামচ দিয়ে খাবার মুখে নিতে নিতেই বাঁকা হেসে বিড়বিড়িয়ে বলল সে, আপনি সহ্য করতে চাইছেন, আমাকে সহ্য করতেই চাইছেন, আমার আচরণকে সহ্য করতে চাইছেন, কিন্তু পারবেন না, পারবেন না অদ্রিজা, আই প্রমিস। তখন রাত 12:30 কি 1টা। রক্তিম ব্যালকনিতে দাঁড়িয়েই সিগারেটের ধোঁয়া উড়োতে ব্যস্ত ছিল। অদ্রিজা এখন যে রুমে আছে সেই রুমটা তার পাশেরই রুম। ব্যালকনি দুটোও পাশাপাশি। এক নজর পাশের ব্যালকনিটার দিকে তাকিয়েই তপ্ত শ্বাস ফেলল সে। জীবনের সবগুলো কষ্ট নিকোটিনের কালো ধোঁয়ায় উগড়ে দেওয়ার চেষ্টা চালালো। এর আগে অবশ্য কোনোদিন সিগারেট খায়নি সে। ড্রিঙ্ক করেই নিজের কষ্ট ভোলার চেষ্টা চালাতো, কিন্তু আজ ড্রিঙ্ক করেনি, ইচ্ছেই হয়নি। বরং বিরক্ত লাগছিল, রাগ হচ্ছিল। গতকাল রাতে ড্রিঙ্ক না করলে হয়তো অদ্রিজার সাথে কিছুই ঘটতো না। অদ্রিজা আর তার মাঝে হয়তো কিছুই হতো না, কিন্তু হলো ট্রাঙ্ক থাকার কারণে। কথাটা ভেবেই সামনের টুলটায় লাথি দিল রক্তিম। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালেন রিয়াজ সাহেব। ছেলের দিকে তাকিয়েই গভীর কণ্ঠে বলে উঠল, আমি তোমায় কি বলেছিলাম রক্তিম? রক্তিম রিয়াজ সাহেবের কথা শুনেই এক নজর তাকালেন তার দিকে। তারপর সেভাবেই সিগারেটে টান দিয়ে ধোঁয়া উড়োতে ব্যস্ত হয়ে বলল, বিয়ে করতে বলছিলেন, করেছি তো। আমি তোমায় শুধু বিয়ে করতে বলিনি রক্তিম, আরো কিছু শর্ত দিয়েছিলাম আমি তোমায়, মনে নেই? রক্তিম পাশ ফিরে রিয়াজ সাহেবের দিকে চাইল, তারপর হেসেই বলল, আচ্ছা মিস্টার মাহমুদ, বিয়ের পর 1 মাস এই বাসায় থাকতে হবে, তাই তো? আছি তো। রিয়াজ সাহেব কঠিন নজরে তাকালেন, তারপর গম্ভীর গলায় বলে উঠলেন, শুধু এটা নয় রক্তিম, বলেছিলাম বিয়ের পর 1 মাস তুমি আর আদ্রিজা একসাথে থাকবে। আদ্রিজার খেয়াল রাখবে এই 1 মাস। কোনো খারাপ আচরণ করবে না, কোনো মেয়ের সাথে মেলামেশা করবে না, ড্রিঙ্ক বা স্মোক কোনোটাই করবে না। কিন্তু তুমি কালকে ড্রিঙ্ক করেছো, আজ স্মোক, এসব কি? মৃদু হাসলো, ডান ভ্রু উঁচু করে বলে উঠল, আমিও আপনাকে বলেছিলাম এত শর্ত মানা সম্ভব নয়। ওকে ফাইনাল, তাহলে ডিলটা ফাইনাল হবে না তোমার কথা মতো, আর আমার কোম্পানির 50% প্রপার্টিও তুমি পাবে না, আর না ওই বিশাল এরিয়াটা আমি অনাথ আশ্রমের জন্য ছেড়ে দিব। রক্তিম এবার ক্ষিপ্ত চাহনিতে তাকালো, দাঁতে দাঁত চেপেই বলে উঠল, আমি আপনার প্রপার্টি কোনো কালেই চাই না মিস্টার মাহমুদ, কিন্তু ডিলটা যে ফাইনাল হওয়া চাই, আর ওই এরিয়াটাও চাই, মাইন্ড ইট। আর আপনার এই শর্তেই আমি আদ্রিজাকে বিয়ে করেছি। এবার যদি ডিলটার এরিয়াটা না পায় তো আমার থেকে খারাপ আর কেউ হবে না মিস্টার মাহমুদ। দেখা যাক ডিলটা ফাইনাল হয় কিনা, 1 মাস পরেই ফাইনাল হবে তা।
তার জন্য সবটা সত্যই মেনে চলতে হবে তোমার, সবটাই। রক্তিম এবার সিগারেটটা ছুঁড়ে দিল ব্যালকনির বাইরে। চোখে মুখে তিক্ততা স্পষ্ট তার। নিজের বাবার কথাগুলো তার একেবারেই পছন্দ হয়নি, তা তার কপালের ভাঁজেই বেশ স্পষ্ট। দাঁতে দাঁত চেপেই বলে উঠল সে,